দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে এই তিন সমস্যা খুঁজে পেয়েছেন একজন বিদেশি গবেষক। গতকাল বুধবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে তুলে ধরা প্রবন্ধে যুক্তরাজ্যের ফার্নান্দো ক্যাসেল বের্তুয়া নামের গবেষক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে বিশ্বের ৫৮টি বৃহৎ গণতান্ত্রিক দেশের সঙ্গে তুলনা করে তিনি তার এই মতামত ব্যক্ত করেন। তবে তিনি এও বলেন, সাম্প্রতিক অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পর বাংলাদেশে হয়তো নতুন এক রাজনৈতিক অধ্যায় প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। তবে তা আদৌ কতটা সম্ভব তা নিয়ে অনেকটা সন্দিহান অনেকেই। বলছেন, যেই সংসদ সদস্যরা নির্বাচনের আগে সরকারি সুবিধা হিসেবে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এবং সরকারি প্লট বা ফ্ল্যাট নেবেন না বলে প্রতিজ্ঞা করে সংসদে এসেছেন, সেই তারাই যদি এখন সংসদে দাঁড়িয়ে সরকারি ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দাবি করেন, তবে তা লজ্জার বিষয়। এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। এর বাইরে দেশে আধিপত্য বিস্তার সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে কিছু ক্ষেত্রে বৈরিতা দেখা যাচ্ছে, যার সুযোগ নিয়ে দেশে ঢুকে পড়ে রাজনীতির মাঠ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দখল করতে চায় বলে গণমাধ্যমে এসেছে। এদিকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার জানিয়ে জাতীয় পার্টি বলছে, আওয়ামী লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন কঠিন। রাজনীতিতে আসলে কোনটি সহজ, কোনটি কঠিন, এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশে আসলে যেই ধরনের রাজনৈতিক সমস্যাগুলো আছে সেখানে রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে আমি শুরুতে যেটি বললাম যে একজন বিদেশি গবেষক তিনি আসলে যে তিনটি সমস্যার কথা বলেছেন, বাংলাদেশে এখনও দুর্নীতি আছে, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে এবং রাজনীতিতে নারীদের আসলে খুবই সীমিত প্রতিনিধিত্ব আছে। শেষটা দিয়ে যদি শুরু করি, মানে জামায়াত ইসলামীতে নারীদের কতখানি সীমিত প্রতিনিধিত্ব সেটি নিয়ে নতুন করে আসলে আলোচনা করার কিছু নয়। দলীয় প্রাতিষ্ঠানিকভাবে এখনও রাজনৈতিক দলগুলো বাংলাদেশে দুর্বল এবং দুর্নীতি এখনও আছে বাংলাদেশে, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সিনিয়র আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। দেখেন, আপনি আজকে যে বিষয়টিকে নিয়ে এখানে আলোচনার সূত্রপাত করেছেন, দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব, এই তিনটা বিষয়ে একজন গবেষক যিনি নটিংহাম ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক, তিনি ব্রাকের একটা সেমিনারে এই কথা বলেছেন। তিনি, আমি মনে করি, সবগুলো বিষয়ে সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্র উত্তরণে অনেক দিকে পিছিয়ে আছি। আপনি যদি দুর্নীতি দিয়ে শুরু করেন তাহলে প্রথম বলতে হবে দুর্নীতি নেই কোথায়, কোন প্রতিষ্ঠানে নেই, আর দুর্নীতি প্রতিরোধে এবং বন্ধে আমাদের ব্যবস্থা কী। আমরা যে দুর্নীতি প্রতিরোধে যে সমস্ত বাহিনীগুলো কাজ করে, যে সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করে, বিশেষ করে এনবিআর, আমরা তাদেরকে নির্বাহী বিভাগের অধীনে করে রাখি এবং সেখানে ঐকমত্য কমিশনে আলোচনা করে তাদের যে স্বাধীন করার ব্যাপারটা ছিল, তাদের শক্তিশালী করার ব্যাপারটা ছিল, ইতিমধ্যেই বিএনপি সেটা বাদ দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে দুর্নীতি বন্ধের জন্য আরেকটা বড় প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ। একটু যুক্ত করি আমি আপনার কথার মাঝে, এই যে দুর্নীতি দায়ের কথা বলছেন, শুধু সবকিছু বিএনপি বন্ধ করে দিয়েছে, এখানে কিন্তু মানে এই গবেষণায় আসলে রাজনৈতিক দুর্নীতি উঠে এসেছে এবং সেখানে বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত উদ্বেগজনক বলা হয়েছে এবং এই গবেষণায় সব রাজনৈতিক দলের দুর্নীতি। অবশ্যই আমি যে পয়েন্টগুলোতে আমাদের দুর্বলতা আছে সেখানে তো আমি বলবোই। তো দেখেন, বাংলাদেশে 2001 থেকে 5 পর্যন্ত সারা বিশ্বে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি অনেকবার। যদিও সেই সরকারের ভিতরে আমাদের অবস্থান ছিল, আমাদের অবস্থান যতটুকু ছিল পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, এটা আয়নার মতো ছিল। সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের বিরুদ্ধে আজও পর্যন্ত কেউ 1 টাকার দুর্নীতি আনতে পারে নাই। সেখানে যে জিনিসটা ঘটেছিল যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি 5 বার। এখানে হাওয়া ভবন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম জায়গা নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং বিভিন্ন মানুষের কাছে এখানে ব্যাপক কথাবার্তা আছে এবং সেটা মানুষের কাছে ওয়েল নান, একটা শব্দ উচ্চারণ করলেই মানুষ এগুলো বুঝতে পারে।
এরপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দুর্বল ব্যবস্থা, আমরা কিন্তু এটাই বলেছি যে বারবার আমরা পিছনে চলে যাই। আমরা আমাদের যে বিচার বিভাগ, আমাদের এনবিআর, আমাদের পিএইচসি, আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, মানবাধিকার কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে আমরা কখনোই মানে দলীয়করণের জায়গা থেকে বের করতে পারি না, যার কারণে আমাদের এই দুর্নীতি যারাই আসুক না কেন, যখন আসুক না কেন, তাদেরকে এখান থেকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। আজকে সংসদে আপনার নিউজের ভিতরে আমরা দেখলাম যে ঋণ খেলাপি নিয়ে অনেক বক্তব্য হয়েছে, এখানে বাকবিতণ্ডা হয়েছে। সরকার দলীয়রা এটাকে মানে ঋণ খেলাপি বলতে চান না, যেহেতু পুনর্তফসিল করা হয়েছে। তো পুনর্তফসিল করে কি হয় এটা জনগণ জানে, অর্থাৎ তাদেরকে ঋণগ্রস্ত বলা হয়েছে। তা আমরা সংসদে এই সমস্ত মানুষদেরকেই পাঠাচ্ছি যারা রাষ্ট্রের থেকে ধার নেওয়া টাকাকে সঠিকভাবে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে অথবা জনগণের যে সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠান আছে তাকে ফেরত দিতে পারে না। এই সমস্ত মানুষরা আমাদের আগামী দিনে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে প্রতিষ্ঠানিকরণ এখানে অনেক দুর্বল। আর নারীর ক্ষমতায়নের কথা যদি বলেন, তাহলে আমি বলবো মানে আনুপাতিক হারে সব দলই চেষ্টা করছে নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে, জামাত এইবার মানে সরাসরি নারীদেরকে নির্বাচনে কি করে নাই, প্রার্থিতা দেয় নাই। কিন্তু জামাত বিগত যে ঐক্যমত্য কমিশনে আলোচনা ছিল, সেই আলোচনার প্রেক্ষিতে যে সমাধানটা এসেছিল বা একমত হওয়া ছিল, আগামী টার্মগুলো থেকে আমরা 5% কমপক্ষে প্রতিযোগিতামূলক জায়গায় নারীকে আমরা দিব, এবং তারই অংশ হিসেবে কিন্তু এবার আমাদের মানে এই সংসদে আমাদের নারী বোনেরা আমাদের প্রতিশ্রুতি আপনারা আগামীবারের জন্য দিলেন, সেই প্রতিশ্রুতিটা তো আসলে এবারও হতে পারে। এবারও দিতে পারতাম, আমরা দিতে পারতাম। আমাদের নারীরা মিছিল করছে, আমাদের নারীরা মানববন্ধন করছে, প্রেস ক্লাবে কথা বলছে, বিদেশি ডেলিগেশনের সাথে কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অস্ট্রেলিয়ান, হ্যাঁ অবশ্যই সব জায়গায় কথা বলছে। তারা নেতৃত্বে না থাকলে কেন তারা প্রতিনিধিত্ব করছে? তারা অবশ্যই। এবং বাংলাদেশ জামাত ইসলামীর 42 থেকে 43% নারী কমিটি রয়েছে, সেটার অংশগ্রহণ আমরা নিশ্চিত করি। এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে বহু জায়গায় আমাদের এই প্রতিনিধিত্ব বিগত সময় ছিল। কাজেই নারীদেরকে বাদ দিয়ে আমরা আগামী উন্নয়ন করতে পারবো না। স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই গবেষণায়। মানে আমি যদি একটু শুরু থেকে মানে দুর্নীতি জায়গাটিতে আসি, রাজনৈতিক ভাবে আসলে দুর্নীতি করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মাঝে যে দুর্নীতি, তারা সেটি তুলে ধরেছেন। এবং সেখানে আসলে সুজন সম্পাদক বলেছেন যে রাজনীতি এখন জনসেবা নয়, লাভজনক ব্যবসা। এখানে অনেকেই জাদুর কাঠি হিসেবে মানে কাজ করছেন, জাদুর কাঠির মতো করে আসলে রাজনীতিটাকে ব্যবহার করছেন। এবং আজকে আপনি যদি সংসদের দিকে তাকান, সেখানে এক নেতাকে আমরা বলতে শুনলাম, তিনি বলেছেন যে এখন আসলে আমরা কি বলবো, সবার আগে বগুড়া, এক সময় নিন্দুকেরা বলতো সবার আগে গোপালগঞ্জ। মানে এই যে আসলে এক ধরনের পারসেপশন, এই যে দুর্নীতির পারসেপশনটা, সেটি আসলে পরিবর্তন হয় না কেন বাংলাদেশে? ধন্যবাদ তুমি আপনাকে এবং আমার 200 আলোচক দর্শক শ্রোতা যারা দেখছেন তাকে সালাম, শুভেচ্ছা। প্রশ্ন অনেকগুলো। এখন প্রথমেই বলি, উনি কিন্তু শুধু বলেন নাই যে পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্স ইজ করাপ্ট। এখানে 3টা ইস্যু নিয়ে এসেছেন। 100% যে বলতে হবে হ্যাঁ সত্যি বলেছেন আর ডিনাই করার সুযোগ নেই, এটা আছে। আমি যদি বলি ইউকেতে 650 মেম্বার পার্লামেন্ট, তার মাঝে 265 জন মহিলা আছেন, 40%। আমাদের এই পার্লামেন্টে কিন্তু অলমোস্ট 20-র উপরে কিন্তু বা 20% কিন্তু মহিলা আছে। আমাদের 20-30-র মধ্যে কিন্তু আমাদের আরপি অনুযায়ী, হারুন ভাই পাশে আছেন, আমাদের 30% মহিলা ক্যান্ডিডেট নমিনেশন দিতে হবে। এটা বলে দেওয়া হয়েছে, 2008-এরই বলা এটা। এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে দলীয়করণ, দলীয় লোক নিয়োগ, দলীয়ভাবে কনস্টিটিউশনাল পোস্টগুলোতে বসানো, এই কালচারটা তো আছে, এটা অস্বীকারের সুযোগ নেই। এটা দীর্ঘদিন স্বেচ্ছাচারিতা থাকার কারণে, অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এটা তৈরি হয়ে গেছে। কিন্তু এটা এবার পার্লামেন্টে যেমন দেখেন সিদ্ধান্ত নিয়েছেন সরকারি দল এবং বিরোধী দল যে গাড়ি নেবেন না, প্লট নেবেন না, ইট ইজ এ গুড সাইন। তার চেয়ে বেশি প্রাইম মিনিস্টার একটি বলেছেন যে এমপিদের যে টাকাটা দেওয়া হচ্ছে, তোপ দেওয়া হতো, এটা যাওয়ার আগে কোথায় খরচ করা হবে প্রাইম মিনিস্টার অফিস সেটা মনিটরিং করবে। ইট ইজ অলসো ভেরি গুড। এটা যদি প্রাইম মিনিস্টার অফিস মনিটরিং করে যে এই ফান্ডটা কাকে দেওয়া হচ্ছে, এমপি ব্যক্তিগত কোনো কন্ট্রাক্টর, ব্যক্তিগত কেউ ওনার এপিএস দিয়ে দেওয়া, সেটা আর সম্ভব হবে না, আস্তে আস্তে কমে আসবে। ওভারনাইট করা যাবে না কমানো, এটা শিওর, কিন্তু আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে।
আপনি বদিউল আলম মজুমদারের কথা বললেন, উনি বলেছেন যে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। সব পলিটিশিয়ান এখানে ব্যবসার জন্য আসে নাকি? এইবার পার্লামেন্টে যারা টাকা খরচ করে এসেছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, অনেক হয়েছেন, অনেক হইতে পারেন নাই। এবার তো প্লটও পাবেন না, গাড়িও পাবেন না। তারপরে কি কিছু চেয়েছেন না? বলছি আপনাকে, শুনেন, তারপরে কি ওনারা রিজাইন দিয়েছেন কি পার্লামেন্ট থেকে? একজনও তো দেন নাই। এই বদিউল আলম মজুমদার কিন্তু আপনার ডিপ স্টেট থেকে টাকা নিয়ে দেশে কাজ করেন, সেটাও আমরা জানি। এবং ইন্টারিং গভর্নমেন্টের সময় কী করেছেন সেটাও পত্রিকায় এসেছে। ঢালাওভাবে পলিটিশিয়ানদের আপনার দোষী করা, সমালোচনা করা দেশের একটা কালচার। আমরা সকল বুদ্ধিজীবী নামে যারা আছি, দাম করে পলিটিশিয়ানদের, এই দেশের যত অর্জন কিন্তু পলিটিশিয়ানের মাধ্যমেই হয়েছে। পৃথিবীর যত অর্জন এটা কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্ট এবং পলিটিশিয়ানদের মাধ্যমেই মেজরিটি হয়ে থাকে। ভুল আমাদের থাকতে পারে, থাকবে না কেন? আমরা পলিটিশিয়ানদের ভুল হবে, কারণ আমরা যখনই ড্রাইভিং সিটে বসবো গাড়ির, ড্রাইভারের বলি হবে। রাজনীতিতে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সমাধান করাটাও তো জরুরি। অবশ্যই, সেটা আপনাকে আমি সেই প্রথম সেগমেন্টেই বলছি যে আমাদের যে ফিক্স করতে হবে কোন কোন জায়গায় আমাদের আস্তে আস্তে যদি এইগুলো করা শুরু হয়ে যায়, যে আমাদের দলীয় লোককে কোথায় দিব, সে যোগ্য হতে হবে, নাহলে এই আসনে যাবে না। দলীয় লোককে কিন্তু নিউ আমেরিকা ব্রিটেনও দেয়। যখনই লেবার গভর্নমেন্ট চেঞ্জ হয়, যখন চলে আসে আপনার কনজারভেটিভ চেঞ্জ হয়, যখন লেবার আসে, তখন হয় কি দলীয় অ্যাম্বাসেডারগুলো তারা টিকি নিয়োগ দেয়। একদম সরাইয়া নিয়ে আসে না, হয়তো একজনকে আমেরিকাতে রাখা আছে, ওনাকে নিয়ে এসে দিবে ইন্ডিয়াতে, এভাবেই করে। আমাদের এখানে যেটা হয়, কল করে দেশে নিয়ে চলে আসে, ফরেন মিনিস্ট্রিতে দিয়ে দেয়। এই জিনিসটা দলীয়ভাবে করাটা একটু কমাতে হবে। প্রশাসনে কনস্টিটিউশনাল পোস্টগুলো যেগুলো আছে, সাংবিধানিক পোস্ট, এগুলোকে দলীয় লোক না, যোগ্য ব্যক্তি বসাতে হবে। এই কালচারটা আস্তে আস্তে শুরু হলে, এবং নমিনেশনের কথা বলছি, নমিনেশনে একটা জিনিস স্বীকার করতে হবে, দলীয় প্রধান যে দলের প্রধান হন, ওনার ইচ্ছাটাই প্রতিফলন হয়। নিশ্চয়ই, কিন্তু আপনি আসলে যে পরিবর্তনটির কথা বলছেন, সেই পরিবর্তনগুলোও কিন্তু আসলে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের হাত দিয়েই শুরু হতে হবে। মোহাম্মদ হারুনুর রশিদ যেহেতু সরকারি দলে আছেন, হয়তো জবাবদিহিতার ভারটাও একটু আপনাদের উপর বেশি। মানে যেই এনসিপির সংসদ সদস্য আজকে বলেছেন যে সবার আগে বগুড়া, এরকম একটি আসলে কথা এখন বলতে হবে কিনা, সেটি আসলে তিনি বলেছেন, কারণ মানে তিনি আসলে উদ্দেশ্য করে বলেছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে সেখানে অন্যান্য এলাকায় বাজেটই পায় না, সেখানে এই এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, যেখানে 76 কোটি টাকা চলে যায়। ধন্যবাদ আজকের আমাকে রাজকাহনে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের ডিবিসির চ্যানেলের দেশ বিদেশের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আলোচনায় যারা অংশগ্রহণ করছে তাদেরকেও ধন্যবাদ। আপনি যে আলোচনাটা করছিলেন, আমাদের মান্নান ভাই যে আলোচনার সূত্রপাত করলেন, তাই বলবো যে আসলে আলোচনার মধ্যে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর তো কোনো অবকাশ নাই। এই আলোচনা কিন্তু দেশে এবং বিদেশে সবাই আমরা দেখছি। খুব দুঃখজনক যে যেন আব্দুল মান্নান সাহেব যে তথ্যটা দিয়েছেন উনি ভুল বলছেন, যে সরকার যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকার জারি করেছিল, কিছু অধ্যাদেশ আমরা গত অধিবেশনে বাদ দিয়েছি, কিন্তু সেই অধ্যাদেশগুলো কিন্তু বাদ দেওয়া হয়নি। সেই অধ্যাদেশ সংশোধিত আকারে আলাপ আলোচনা করে আরও শক্তিশালী করে, যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে বিভিন্ন যে পুলিশ কমিশন, যে 10-12টা যে আপনার অধ্যাদেশগুলো বাদ দেওয়া হয়নি, এগুলো আরও আলাপ আলোচনা করে, এবং সংসদেও আলাপ আলোচনা হবে করে সেগুলো আপনার আরও যুগোপযোগী এবং শক্তিশালী করে, তার অন্তর্বর্তীকালীন সরকার আপনার মনে করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিল তারা কি ইলেকটেড বডি? কিছু বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা দীর্ঘ 1.5 বছর যাবৎ সংস্কারের নামে বিভিন্ন রকম আপনার বিভিন্ন কর্মকাণ্ড করেছে। আজকে আপনার এই বিষয়গুলো যখন আপনি, আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? গণতন্ত্রে আমাদের ধৈর্য এবং সহনশীলতা এবং চর্চা। কিন্তু আমাদের এই 50 বছরে আমাদের বারবার আমরা গণতন্ত্রের যাত্রাপথে হোঁচট খেয়েছি, যে কারণে কিন্তু আমাদের দেশের বাস্তব যেটা, যে গণতান্ত্রিক ভিত্তি আমরা মজবুত করতে পারিনি, কোনোভাবেই মজবুত করতে পারিনি। এখনও আপনি, সরকারের বয়স 3 মাস হয়নি, এখন যদি আব্দুল মান্নান সাহেবরা বলে যে সময় বেশি দিন দেওয়া যাবে না, হোয়াট ইজ দিস? এটা কোনো কথা হলো নাকি আপনার? আপনি 5 বছরের জন্য ইলেক্টেড, আপনি 5 বছরে 3 মাস যেতে না যেতেই সরকার একটা অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন চলছে, কেবল প্রথম বাজেট সরকারে দিয়েছে। আপনি আজকে দেশের গণতান্ত্রিক যে আমাদের বৈশিষ্ট্য, অতীতে শেখ হাসিনাকে আমরা দেখেছি, একটা আপনার প্রথম যখন নির্বাচন অনুষ্ঠিত হলো আপনার এর সময় আমাদের শাহাবুদ্দিনের অধীনে, শেখ হাসিনা পরাজিত হওয়ার পরে উনি বললেন কি, যে বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেবো না। তো এটি যদি আজকে আমাদের পজিশন, অপোজিশনের জায়গা থেকে এরকম
মানে অধৈর্য বক্তব্য আসে। পার্লামেন্টে আজকে যে যুক্ত করি, আলোচনা জামায়াতে হয়েছে, ইসলামী সহকারী পার্লামেন্টে সেক্রেটারি আলোচনা হয়েছে, জেনারেল আপনাকে বলেছে একটা যে জিনিস আন্দোলনের মধ্য দিয়ে পার্লামেন্টে সরকারকে আপনাকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে। নিশ্চয়ই তো উনি তো জানার কথা, নিশ্চয়ই আপনি জানেন যে নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সংবিধান এবং আপনার নির্বাচন কমিশনের বিধিবদ্ধ আইন আছে যে নির্বাচনের জন্য কারা যোগ্য কারা অযোগ্য। ঋণ খেলাপি কখনো নির্বাচন করতে পারবে না। আমার ব্যাংকে ঋণ আছে, আমি ব্যাংকে আমার 3 কোটি টাকা ঋণ আছে, আমি আমার নির্বাচনে যখন আমি আপনার হলফনামা দিয়েছি, আমার রিটার্ন দিয়েছি, সেখানে বলা আছে। তার মানে কি আমি নির্বাচন অযোগ্য, আমি ঋণ খেলাপি হতে গেলে আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে আপনাকে বলবে যে ঋণ খেলাপি কোনো অবস্থাতে ঋণ করতে বা আপনার নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, পরিষ্কার আইনে বলা আছে। এখন এগুলো আপনার একটা আলোচনায় আজকে মানে সংসদে বেশিরভাগ ঋণ খেলাপিরাই আসলে সরকারি দলের। পার্লামেন্টে যে আলোচনাগুলো হয়েছে, ধরেন যে আসলে পার্লামেন্টে এখন মোর দ্যান 80% হচ্ছে নিউ মেম্বার, যে কারণে হয়েছে পার্লামেন্টের যে কার্যপ্রণালী, বিধি, সংবিধান যেভাবে, যেহেতু কেবল যাত্রা শুরু হয়েছে, কিন্তু আবার বগুড়া আপনি 2 আসন দেখবেন, নিয়ে যে অভিযোগ আমি বলছি আপনি সে বিষয়টা যাচ্ছি, প্রতিদিন স্পিকারকে দেখে রুলিং দিচ্ছে। আজকেও একটা বিষয় রুলিং এসছে, গতকালকেও একটা বিষয় রুলিং এসছে, এভরিডে। তার কারণ আপনি একজন সংসদ সদস্য তার অধিকার নিয়ে, তার স্ট্যাম্প ভবনের কিছু বিষয় নিয়ে আপনি বলেছেন যে হ্যাঁ নিঃসন্দেহে জামাতে ইসলাম নির্বাচন আগে স্পষ্ট বলেছিল, আপনি যেটা বললেন যে তারা কোনো সরকারি সুযোগ বাড়ি নেবে না, সরকারি সুযোগ সুবিধা নেবে না, এই সমস্ত। কিন্তু আজকে তারা কি সেই জায়গায় অবস্থান করতে পেরেছে? পারে নাই এক কথায় বলবো। তো আজকে এখানে না, এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হাউস কমিটি আছে পার্লামেন্টের ন্যাম ভবনগুলোর জন্য, হাউস কমিটি গঠন করা হয়। সেইখানে হাউস কমিটি পার্লামেন্ট সব মেম্বারদের জন্য বাসাবাড়ি যে সুযোগ সুবিধা অসুবিধা কি প্রয়োজন না প্রয়োজন সিদ্ধান্ত হয়। সেখান থেকে এই প্রশ্নটা রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। মানে যেই সময়টাতে আসলে বিরোধী রাজনৈতিক দল প্রতিজ্ঞা করে সংসদে এসেছিল তারা কোনো সরকারি সুযোগ সুবিধা আলোচনা তো হলোই না আপনার, আপনি যে আলোচনা আমাকে উত্থাপন করলেন বগুড়া নিয়ে, আমি আসবো এই প্রসঙ্গে আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে আবার, মানে সেই জায়গাটিতে যখন আসলে সংসদ সদস্যরা প্রতিজ্ঞা করে সংসদে আসেন যে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবেন না, তখন আসলে এই ঘটনাগুলো আমাদেরকে কিসের ইঙ্গিত দেয়? জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ হারুন রশিদ, যে আলোচনায় আমরা ছিলাম, মানে আমরা দেখলাম যে এবারে নির্বাচনের শুরুটা বেশ অন্যরকম হয়েছিল। নির্বাচনের পরে যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন তারা নানান সময় জনগণের সাথে প্রতিজ্ঞা করলেন যে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবেন না। সেখানে আসলে বেশ কিছু জিনিস আমরা উল্টে যেতে দেখছি কিনা, মানে বিশেষ করে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটছে বলে যে অভিযোগ আজকে এনসিপি নেতা সংসদ সদস্য হিসেবে করেছেন, সবার আগে বগুড়া হয়ে যাচ্ছে কি? আসলে বগুড়া এখন একটা মানে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার পিছনে প্রধানতম কারণ যে বগুড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের জন্মস্থান। স্বাভাবিক কারণে বগুড়া আলোচনায় আসাটা অস্বাভাবিক না। আপনি দেখবেন যে বাংলাদেশে যেমন জেনারেল এরশাদের সময় রংপুর আলোচনায় ছিল, যে রংপুরের সন্তান, স্বাভাবিক। আপনার শেখ হাসিনার সময় গোপালগঞ্জের চেহারা পরিবর্তন করে দিয়েছে। আপনি যদি দেখেন গত 15 বছরে শেখ হাসিনার সময় গোপালগঞ্জ জেলার যত হাজার কোটি টাকা বাজেট ব্যয় করা হয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এভরিথিং। এখন বিষয়টা হচ্ছে যে আসলে সরকারের বয়স 3 মাস, আর আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী আমাদের মীর শাহ আলম, ও আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু ব্যাপক ছুটাছুটি করছে। আমার ওখানে নবাবগঞ্জে গিয়েছে, চাঁপাইনবাবগঞ্জেও আমার ওখানে আপনার একটা ব্রিজ 2 বছর আগে নির্মাণ হয়েছে, আমি যখন এমপি ছিলাম, কিন্তু দুই দিকের অ্যাপ্রোচের মাটি না থাকার ফলে ফেসবুকে ছড়াছড়ি হয়েছে। যে কোনোভাবেই হোক এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এসছে, সঙ্গে সঙ্গে ওকে বলেছে, ও সকালবেলা নিয়ে সব দল বল ইঞ্জিনিয়ার নিয়ে বলছে 1 মাসের মধ্যে ঠিক করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি দেখবেন যে যতগুলো অন্যান্য মন্ত্রীদের চাইতে, যেহেতু লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, সে যে পরিমাণ ছুটাছুটি করছে, যে কারণে কিন্তু সে এখন গণমাধ্যমেরও দৃষ্টিতে এসছে। পাশাপাশি আপনার যেহেতু ওখানে উপজেলা দুটো আরেকটা নতুন উপজেলা সৃষ্টি করা হয়েছে, যে কোনোভাবেও ঘটনাচক্রে আপনার 3টে জায়গার নাম চলে এসছে, দিগন্ত, তারপরে কি এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো হওয়ার ফলে এগুলো আলোচনার মধ্যে এসে। আর যেটা বলেন অর্থ বরাদ্দের ক্ষেত্রে, আসলে তো বগুড়া যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা, বিগত 15 বছর তো বগুড়ার এমপিরা নির্বাচন করে এমপি হতে পারেনি। তো যে কারণে ওইখানে কিন্তু গত 15 বছর আমি শাসন আমলে সাংঘাতিকভাবে ডিপ্রাইভ ছিল উপজেলাগুলো, কোনো সন্দেহ নাই। আমি বগুড়ার বহু উপজেলায় গিয়েছি এবং এটা অকল্পনীয় যে বগুড়া আপনার আমরা বিএনপি ক্ষমতায় থাকার সময় যে উন্নয়নগুলো হয়েছে
শুধু একটা আপনার মাত্র আমাদের কিন্তু আসলে হাইওয়ে সে- সড়ক ছাড়া আপনার বগুড়ার অন্যান্য উপজেলাগুলো সেরকম জি, উন্নয়ন ধরে হয়নি। নিলাম জনাব হারুনুর রশিদ দীর্ঘদিন এখন আসলে বগুড়ায় যেহেতু কোনো সে- উন্নয়ন হয় না, সে কিন্তু যেহেতু এখন আপনাদের সরকার তো সে- ক্ষমতায়, এখন আসলে সব উপজেলা সমানভাবে আসলে হওয়া উচিত পাবে কিনা, জি হবে, এটাই ইনশাআল্লাহ এটাই হবে। প্রশ্নটা ছিল, না, মানে কোনো হবে এখানে। ক্যারিসমেটিক মিরাকল এখন কি আমরা এখানে দেখব এখানে কিনা? আপনার যেহেতু কেবল 2 মাস হয়েছে তো ক্ষমতা এসছে, এখন ও একটু দায়িত্ব আছে, হয়তো আর উপজেলাতে একটু নিয়ে গেছে, এর মধ্যে আপনার বগুড়াতে সিটি কর্পোরেশন হয়েছে, বগুড়াতে অনেক কিছু পরিবর্তন এসছে। জি। সুতরাং এটা তো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, মানুষ তারেক রহমানের কাছ থেকেও চাই যে বগুড়ার অন্তত পক্ষে আমাদের উত্তরাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ জেলা হেডকোয়ার্টার হিসেবে আসবো আরো আপনার কাছে। আমি develop ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান একটু আপনার কাছে আসি, মানে সরকারের টাকা দিয়ে আসলে কি কি হতে পারে সেই নিয়ে আলোচনা চলছিল। তো আজকে সংসদে দাঁড়িয়ে আসলে জামায়াতের নেতা যেটি বলেছেন, তিনি ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের কথা বলেছেন, এবং সেইটিকে নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা চলছে। এই চাওয়াটাকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা লজ্জার বলেও বলছেন, আবার সংসদে দাঁড়িয়ে আসলে এই কথাগুলো বলার কতখানি প্রয়োজন ছিল সেটা নিয়েও আলোচনা আছে। আমি আপনার লাস্টের কথা দিয়ে শুরু করি। উনি সংসদে দাঁড়িয়ে এটা না বললে ভালো করতেন, আমি ওনার এই সংসদের বলাটাকে সাপোর্ট করছি না। 2 নম্বর হচ্ছে ওনার এই বক্তব্যের ব্যাপারে স্পিকার একটা রুলিং দিয়েছেন, উনি বলেছেন যে এটা সব এমপিরাই পায়, এই ওভেন, ওয়াশিং মেশিন এবং পর্দা সবাই পায়, সবার ফ্ল্যাটে এটা থাকবে। হয়তো ওনারটা নেই, উনি নতুন এমপি হিসেবে উনি বলছেন অনেকের তো দেখছি যে তা আমারটা নেই কেন, মানে এই আপনারা কারণে যখন উনি প্রতিজ্ঞা করলেন হয়তো বা যে এটা সরকারি বলেছেন। টাকায় প্লট, But- ফ্ল্যাট, গাড়ি কিচ্ছু নেবেন না, বাট তখন না আবার যখন না আপনারা এটা পর্দা, এটা ওয়াশিং এটা মেশিন, কিন্তু মাইক্রোওয়েভ এটা চান। কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট না। যেরকম ইতিপূর্বে দেখা গিয়েছে যে আপনার শুল্কমুক্ত গাড়ি নিয়ে আসে, পরে সেই গাড়ি অনেক বেশি টাকায় বিক্রি করে দিয়েছেন অনেকে। এটা তো নিচ্ছেন না, প্লট নিয়েছেন, প্লট অনেক বেশি টাকায় বিক্রি করে দিয়েছেন, এটা তো বিজনেস করছেন না, এটা তো রাষ্ট্রের, এটা রাষ্ট্রে থেকে যাবে, এখান থেকে তাকে বেনিফিটেড হয়ে কোনো প্রকার সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে না, এটা সবার জন্য আছে এবং আগে থেকেই আছে, এটা নতুন কোনো বিষয় না। বাকিগুলো যে নিচ্ছে না, এবং জামাতের কারণে বিএনপিও যে একই পথে হেঁটেছে, আমি তো এই জন্য জামাতকে সাধুবাদ জানাতে চাই যে জামাতের এই অবস্থানের কারণে বিএনপি এটা অনুসরণ করেছে, বিএনপিকেও আমি সাধুবাদ জানাতে চাই যে বিএনপি এটা একটা বড় ডিসিশন নিয়েছে। আরেকটা জিনিস আমি যেটা বলেছেন যে বগুড়া, সবার আগে বগুড়া, এটা ভাই বলেছেন রংপুরও ছিল এক সময়। তা আমি বলছি যে জামাতে তো পরিবারতন্ত্র নেই, জামাত যদি কখনো ক্ষমতায় আসে কোনো নির্দিষ্ট জেলার মানুষরা এই জাতীয় সুবিধা পাবে না, এই জায়গা থেকে জাতি মুক্তি পাবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে যে বিষয়টা আপনি নিয়ে এসেছেন, যে দেখেন ভাইও বলেছেন, প্রকারান্তরে ভাই স্বীকার করেছেন, মীর শাহ আলম সাহেব উনি প্রতিমন্ত্রী, উনি একবারেই সংসদে দাঁড়িয়ে যে কথা বললেন যে মেরাকলই মিলে যায়, মেরাকলি কিভাবে মিলে যায় জনগণ এটা বিশ্বাস করতে চাচ্ছে না। 5টা ইউনিয়ন নিজের ভাতিজি এবং সন্তান এবং গোষ্ঠীর নামে এটা কিভাবে মেরাকলি মিলে যায়, এটা বাংলাদেশের মানুষের বোধগম্য হয় না। হারুন ভাই তো এমপি ছিলেন, তো ওনার পরিবার এবং ছেলে মেয়ের নামে কি কি প্রতিষ্ঠানের নাম আছে আমি জানি না, আমরা জানি না, হারুন ভাই হয়তো বললে আমরা জানতে পারবো। কাজে এটা ঠিক না। এমনকি তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, আমার জানা নেই যে বর্তমান প্রধানমন্ত্রীর নামে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে কিনা, বরঞ্চ একটা প্রতিষ্ঠানের নাম মানে ম্যাডাম জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দের মানে জিয়াউর রহমানের নামে করতে চাওয়া হচ্ছিল, সেটা উনি আরো বাধা দিয়েছেন যে না, এটা এভাবে করার সুযোগ নেই। কিন্তু এখানে কিন্তু এটা হয়েছে, ওই যে রাজনৈতিক মানে প্রতিষ্ঠানগুলোর যখন এই দুর্বল অবস্থা হয় তখন কিন্তু এটা হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন ভাই বলেছে যে আমরা শুরুতেই সরকারকে ফেলে দিতে চাই বা সময় নেই, এটা বলছি না। আর জামাতের আমির কিন্তু বলছে না, দেখেন এটা প্রেক্ষাপটকে আপনাকে শুনতে হবে। জামাতের আমির তো এটাও বলেছেন সকল ভালো কাজে আমরা বিরোধী দলকে সহযোগিতা করব। এই যে বক্তব্য, এটা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো বিরোধী দলে দাঁড়িয়ে দেয় নাই, বরঞ্চ ভাই যেটা বলেছেন ওটাই রাইট। শেখ হাসিনা বলেছিল যে একদিনও শান্তিতে থাকতে দিব না। বিএনপির অভিযোগটা হচ্ছে আপনারা এই কথাটি বলছেন, কিন্তু যখন তারা আলোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, আপনারা আলোচনার জন্য না, আলোচনার জন্য আহ্বান যেটা হয়েছে যে সংবিধান সংস্কারের জন্য ওনারা মানে সংশোধনের জন্য কমিটিতে লোক চেয়েছেন। আমরা বলছি না সংবিধান সংস্কার হবে না, এই সংশোধন হবে না, সংস্কার হবে সেপার। আমি 2টা মেজর জিনিসের এক্সাম্পল এখানে দিতে চাই। একটা হচ্ছে যে মনে করেন যে আমাদের 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না একাধারে, ঠিক আছে, একটা না 10 বছর বা 2টা বলতে যেটা বোঝায়। আর নিম্নকক্ষ উচ্চকক্ষ এই কনসেপ্টটা তো আমাদের সংবিধানে নাই, এটা কিন্তু নতুন করে স্থাপন করতে হবে। এখানে সংস্কারের কিছু নাই, তো এখানে সংশোধনের কিছু নাই, এখানে সংশোধনের কিছু নাই, এটা সংস্কার করে নতুন
করে এই সংবিধানে আনতে হবে। মানে তাহলে সেখানেই প্রশ্নটা, মানে যদি এই আলোচনাগুলো আপনারা গণভোটের আলোচনা টেবিলে বসে মাধ্যমে কেন সমাধান করছেন না? আলোচনার কথা বললে কেন বারবার আসলে নাকচ হ্যাঁ করছেন? দেখেন, গণভোটের প্রস্তাবনা কিন্তু বিএনপির সালাউদ্দিন সাহেব দিয়েছেন যে এই সংস্কার যদি আমরা করতে চাই আমাদেরকে গণভোট করতে হবে। এই গণভোট সালাউদ্দিন সাহেব যখন প্রস্তাব দিয়েছে সবাই ঐক্যমত হয়েছে, তখন কোশ্চেন ছিল আগে হবে না পরে হবে। এক পর্যায়ে যে বিএনপির প্রস্তাবেই সবাই রাজি হয়েছে যে গণভোট যাক, কিন্তু উনি সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটা দিলেন যে নির্বাচন যাতে বাধাগ্রস্ত নয়, এই জন্য আমরা এটা কি করেছি বলেছি, কথার কথা বলেছি। তা তো এটা শেখ হাসিনার মতোই যে অবরোধ উঠাই নেন, ম্যাডাম জিয়াকে যারা প্রতিশ্রুতি দিয়েছিল 14 সালে অবরোধ উঠাই নিলে আমরা কি করব, ওই 14 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি যে নির্বাচনের মতন আমরা ক্ষমতা ছেড়ে এটা বিএনপি এই যেরকম অভিযোগটাও আসলে অনেক বাড়ছে। Please. এটিও তাজ রহমান এখানে একটু আপনার কাছে আসি। আমি এই যে 20 সেকেন্ডে শেষ করি। বিএনপি যেরকম তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সংসদ ভেঙে দিয়েছিল, ঠিক এরকম একটা প্রতিশ্রুতি কিন্তু শেখ হাসিনা দিয়েছিল, কিন্তু সেটা তো রক্ষা করে নাই, সেটার সাথে জাতির সাথে প্রতারণা করেছে। এবারও গণভোট নিয়ে সরকারি দল বিএনপি বলছে জাতির সাথে বিরোধী দল প্রতারণা আসলে করেছে। ফ্যাসিস্ট সরকারের মতন পথে হাঁটছে, আবার বিরোধী দল বলছে সরকারি দল ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটার যে সূত্রপাত সেটি করা শুরু করছে। কিন্তু এটিও তাজ রহমান, আমি একটু আপনাদের জাতীয় পার্টির কথা যদি বলি, জাতীয় পার্টি আবার বলছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার, এবং আপনারা এটিও বলছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন করা কঠিন। মানে এই মুহূর্তে আসলে বাংলাদেশ কিংবা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতি সবকিছু মিলিয়ে আসলে আওয়ামী লীগের জন্য আমরা প্রস্তুত কি? দেখেন, আওয়ামী লীগের যে কথা জাতীয় পার্টি বলছে সেটা তো মির্জা ফখরুল আলম সাহেব ইলেকশন আগে বলেছেন আমরা কাউকে বৃহত্তর অংশকে বাইরে রেখে দেশের রাজনীতিটা করা, মানে ডেভেলপমেন্টটা করা স্টেবল হবে না, সাস্টেইনেবল হবে না। এটা ওনার কোথাও একই জিনিস। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, এদের বিচার করতে হবে, কিন্তু সমস্ত গোষ্ঠীটাকে বাইরে রেখে আপনি তখন এই পলিটিক্সটা তখন ইনক্লুসিভ হবে না। আপনি তখন একটা গোষ্ঠীকে বাইরে রাখলেন, আরেকটা দিয়ে আপনি চললেন, এটা বেশি দিন আপনি চলতে পারবেন না। আবার আরেকটা এই দেশের নাকি আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার মধ্য দিয়ে জাতীয় পার্টি আবার সেই আগের কথায় ফিরে যেতে চায়, যেটি সুজন সম্পাদক বলেছেন যে এক ধরনের জাদুর কাঠি আবার হাতে নিয়ে আসতে চায়। সুজন কি বলেছেন, মানে এই শব্দ বলে রাজনৈতিক নেতারা জাদুর কাঠি ব্যবহার করছেন ক্ষমতাকে। ওনাকে বলেন, ওনার যে অফিস খুলে বসে আছে ডিপ স্টেট থেকে টাকাটা নেওয়ার, ইন্টারিম গভর্নমেন্টের ইউনিসের ইলেকটোরাল রিফর্ম কমিশনের হেড ছিলেন। কি রিফর্ম করেছেন উনি? ইলেকটোরাল রিফর্ম। পলিটিশিয়ানদের লেকচার দেন, ওনার রিফর্মেরটা কাহিনিটা একটু বলেন না, জাতির সামনে প্রেস কনফারেন্স করে বলে এই কাজ করেছে। কি রিফর্ম করেছেন উনি? ইলেকশন তো এবার আমরা সেইভাবেই ভোট দিলাম, যেটা আপনার 18 হওয়ার পরে যে ভোট দিয়েছিলাম এইভাবেই দিলাম, সিস্টেম তো চেঞ্জ দেখলাম না। কি ইলেকটোরাল রিফর্ম হয়েছে? আপনি নিজে চিন্তা করতে হবে, এই জাতিটা, আমরা একটা বিভক্ত জাতি, আমাদের বিভিন্ন ফ্যাকশনে পলিটিক্যাল পার্টি, 54টা পলিটিক্যাল পার্টি আছে, ভিন্ন মতের পলিটিক্স আছে। কেউ ক্ষমতা একবার গেলে স্বেচ্ছাচারী হয়ে স্বৈরাচার হয়ে যায়, কেউ একবার ক্ষমতার বাইরে থেকেও। উপদেষ্টা মাহফুজ নিজে বলেছেন প্রেস কনফারেন্স করে যে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত নিয়োগগুলা জামাত, এনসিপি এবং গণ অধিকার, অন রেকর্ড আপনার এখানে টকশোতে এসে বলেছি। তখন কি বলা হয়েছে? পরে বলেছেন 10% বিএনপিও করেছে। তাইলে আপনি এই পলিটিক্সটা 4টা দলের উপরে দিয়ে দিলেন। বেশি করেছে জামাত, উনি বলেছেন মেজরিটি জামাত, দেন এনসিপি এবং মব কাহিনী এবং মব কালচার যেটা এই 18 মাসে হয়েছিল, বাংলাদেশের জন্য কখনো মঙ্গলজনক হবে? এটা রিভার্স যদি কখনো হয় না, আওয়ামী লীগের চেয়ে বেশি হলো যারা না, জাতীয় পার্টি এটা করতে পারবে না, এটা খামোখা বলে লাভ নাই। জাতীয় পার্টি কি চাইলে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসতে পারবে? এটা সম্ভব না। এটাকে সরকার চাইতে হবে, জনগণ চাইতে হবে, ইনস্টিটিউশনালি সবাই মিলে যদি বলে হ্যাঁ আমরা এখন নেক্সট ইলেকশনের আগে তো আর ইলেকশনও তো নাই, আওয়ামী লীগ এখন আসে কী রাজনীতি করবে? কী রাজনীতি করার কিছু আছে? তারা তাদেরটা করে যাচ্ছে। এটা তো জাতীয় পার্টিকে তো ইভেন 18 মাসেও তো আওয়ামী লীগ হেল্প করে নেই, করেছে। যদি করতো তাহলে বুটে তো আমরা আওয়ামী লীগের বুটে চলে আসতাম আমরা 50টা সিট নিয়ে। আমরা কি আসছি? ইভেন আমাদেরকে এলিমিনেট করার চিন্তাধারা একটা গোষ্ঠী করছে যে জাতীয় আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি, জাতীয় পার্টি শেষ পার্লামেন্টে নিয়ে 0 সিট দিয়েছি, বিএনপিকে এনেছি সংসদে। এখন বিএনপিকে যদি আনপপুলার করা যায়, বিএনপিকে যদি আমরা মানুষের কাছে, সেই গোষ্ঠীটা জাতি একটা সময় দেখবে, বাংলাদেশের মানুষ একটা সময় দেখবে কারা এটা। জাতি 2 ভাগে এখন বিভক্ত হবে আগামীতে, প্রো ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট। এখন এক গ্রুপ বলতেছে 71-এ কোনো স্বাধীনতা ছিল না, সব না, একটা গ্রুপ বলছে যে 71-এ স্বাধীনতা ছিল না, কিছু হয় না 71-এ। এখন সেই কথাটা যদি বলা হয় তাহলে 71 থেকে নিয়ে
24-এর আগ পর্যন্ত বাংলাদেশের এই সংবিধানটা তো তাইলে বলছে তো ভালোই বলছে, এটা বাদ দিতে হবে। কিন্তু আবার সেই গোষ্ঠীটাই হয়তো এটাও বলার চেষ্টা করছে যে তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, কোনোভাবেই আসলে কোনো একটি তন্নি বাংলাদেশ তো না, বাংলাদেশ না, যে আমেরিকা, যে ব্রিটেন নিয়ে যুক্তরাজ্য নিয়ে কথা বলেছেন, সেই দেশের 180টার মধ্যে 20 নম্বরের দুর্নীতিতে, জিরোতে নাই। আপনি 1801 সালে ব্রিটিশ পার্লামেন্ট, ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট সৃষ্টি হয়েছে, আপনার 825 বছরের সেই পার্লামেন্টে এখনো কারাপশন আছে, কারাপশন করা হচ্ছে। কমিয়ে নিয়ে আসতে হবে, আপনি সমস্যাটা চিহ্নিত হয়, কমিয়ে নিতে হবে, একটা সমাধানটা সময় আসলে লাগবে, আমরা আপনি কত দূরে আছি। ওভারনাইট করতে পারবেন না, এটিও তো আজকে আপনার পলিটিশিয়ানকে কাছে সময় আসবো। দিতে হবে। আমার একটা বিরতিতে যেতে হবে, জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, এটিও তাজ রহমান। যে জায়গাটিতে ছিলাম, আমরা রাজনীতিতে নানান রকমের সমস্যা চিহ্নিত করি, কিন্তু আসলে যখন সমাধানের কথা আসে তখন সেই সমাধানগুলো আমরা বাস্তবায়ন হতে কেন দেখি না? কেমনে দেখবো? একটু আগে আমার ভাই প্রশ্ন করলেন, হারুন ভাই উত্তর দিয়েছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 3 মাস সরকারে, 3.5 মাস, ওনার পত্রিকায় নিউজ আসছে যে সাংবাদিকরা নিউজ করছে তাদের নামে মামলা করে দিয়েছেন। ওনার ছেলের নামে নিয়েছেন একটা ইউনিয়ন, আরেক ছেলের নামে নিয়েছেন একটা ইউনিয়ন, ওনার বংশ পরম্পরা যে বাড়ির নাম, সে বাড়ির নামে নিয়েছেন একটা ইউনিয়ন, ভাতিজির নামে, ভাতিজির নামেও একটা নিয়েছেন। আবার সংসদে দাঁড়িয়ে কিন্তু উনি সেটার ব্যাখ্যাও দিয়েছেন, এটা কোইন্সিডেন্ট। কিন্তু আবার ইউএনও বলেছেন আমাদের এখানে নোট আছে। আবার আজকে প্রথম আলো দেখলাম উনি বলেছেন যে এখানে গণশুনানি করা হয়েছে, কিন্তু ওই এলাকার লোক বলেছে কবে গণশুনানি হয়েছে আমরা তো জানি না। আবার সাথে সাথে যারা প্রস্তাবকরা সব যুবদলের, ওইখানে ওই জিনিসগুলোতেই আমাদের রাজনীতিতে, যেটা আজকের আলোচনায় ইউকে থেকে আসা যিনি প্রফেসর বলেছেন, ওই জিনিসগুলোতে আমরা এখনো পিছিয়ে আছি, এটা থেকে বের হয়ে আসতে। তার মানে আসলে কি বাংলাদেশে যখন যেই দলই সরকার গঠন করছে তারা আসলে একই বৃত্তে আবর্তিত হচ্ছে, কিন্তু যে সেই একই জায়গায় কিন্তু জামায়াত ইসলামের ডক্টর আব্দুল মান্নান যেটি বললেন, তারা যদি সরকার গঠন করতেন এরকম কোনো কিছু বাংলাদেশে হতো না। আমাদের জীবনদশায় যদি জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা দেখতে চাই তারা কিভাবে করে। এখন তো আর পাচ্ছি না, দোয়া করেন যাতে আসে। দোয়া রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ। বাংলাদেশের মানুষ ভোট দিতে হবে, আমার অবশ্যই দোয়া এখানে কাজ ভোট হবে না না। দিলে বিরোধী দলে হয় কি করে? শুনেন, জামাত যদি, এই যে কথাটা আমার ভাই বলছেন, এটা খুব ভালো জিনিস, কিন্তু ওই 18 মাসের ইউনিশের শাসন আমলে কিন্তু ওই গভর্নমেন্টটার পাওয়ারফুল পার্ট ছিল জামাত, আমরা সেটা দেখেছি। কিন্তু এই পাওয়ারফুল পার্ট ছিল এনসিপি, পাওয়ারফুল পার্ট ছিল গণ অধিকার। বাংলাদেশের যে উত্থান পতন, টিচারকে ধরে নিয়ে গলায় জুতা পরানো, মাজারে লাশ তুলে পুরানো, এটাও কিন্তু এই বাংলাদেশে হয়েছে, এটাও কিন্তু এই বাংলাদেশে হয়েছে। আইন আপনি যদি হাতে তুলে নেন, আমাকে পিটান, আপনি যেই হন না কেন, এটা ফৌজদারি অপরাধ। তখনই আপনার এই আইনটা যখন পুলিশ করতে পারবে না, পুলিশে আপনি জ্বালায়, থানায় গিয়ে পিচ্ছি একটা ছেলে আমার বৃহত্তর সিলেটের হবিগঞ্জে বলে, পুলিশে ওসিকে সামনে রেখে বলে এই থানার পুলিশকে কিন্তু জ্বালিয়ে আমরা ঠ্যাং উপরে দিয়ে মাথা নিচু করে রেখেছি। ওই পুলিশ অফিসারটা চেয়ারে বসে এই ছেলেটার এই কথাটা শুনতেছে, তার বুকে কি লাগতেছে বলেন তো? আইন শৃঙ্খলা রাজনীতি 2,20,000 পুলিশের মধ্যে কি শেখ হাসিনার সময় তন্নি 2,19,000 পুলিশ ছিল? 2,19,000 পুলিশ কি আওয়ামী লীগের সময় দায়ী ছিল? 50,000 হইতে পারে, 1 লাখই হইতে মোহাম্মদ পারে। আব্দুল মান্নান, মানে এই যে আসলে সবকিছুকে রাজনীতিকীকরণ করার আমরা এক ধরনের প্রয়াস দেখেছি, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। এবং আপনারা আসলে বিগত সময়, অন্তর্বর্তীকালীন সরকার সময় খুব শক্ত একটা অবস্থানে ছিলেন, সেই ক্ষমতা আসলে এখন আপনারা কাজে লাগাচ্ছেন কিনা? দেখেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা সবসময় করি, এটাই আমাদের স্টার্ট। আর ভাই যেটা বলেছেন যে মানে শুধু এই সময় যে অন্যায় হয়েছে তা না, ভাইদের চোখের সামনে এবং সহযোগিতায় প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এদেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার হয়েছে, ব্যাংক থেকে টাকা লুটপাট হয়েছে, দুর্নীতির মহোৎসব হয়েছে। ভাইরা কিন্তু তখন বিরোধী দলে ছিলেন, গৃহপালিত একটা বিরোধী দল, যেখানে কোনো ভালো কিছু করতে পারেননি। যার কারণে এইবার জনগণ জাতীয় পার্টিকে এমন জায়গায় নিয়ে গেছে, জাতীয় পার্টি এখন একটা জীবন্ত লাশের অবস্থায় চলে গেছে। এটাকে মানে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, কোনো রকম শ্বাস প্রশ্বাস চলছে, এটার অবস্থা আমি বলতে পারি। আর আওয়ামী লীগ কখনো এদেশে ফিরে এসে মানে ওই অবস্থা নেই, আওয়ামী লীগের অনুসূচনাও নেই, আওয়ামী লীগের সেই জায়গাও নেই। কাজেই আমি মনে করি আওয়ামী লীগের সুযোগ না। আর মাহফুজ সাহেব, সাবেক উপদেষ্টা মাহফুজ এবং তার পিতা বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপিকে ডিফেন্ড করেই তার কথাগুলো বলবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কাজেই এই জায়গাকে আমরা মানে বড় করে দেখছি না। তার বক্তব্য আমাদের কাছে বিএনপিকে ডিফেন্ড করে কথা বলেন, তার পিতা যোগদান করেছে, সেও বিএনপির কে ডিফেন্ড করে কথা বলছে, সো দ্যাট এটা বোঝাই যায় যে তার সাথে একটা বড় ধরনের ওখানে সবাই ক্ষমতার অপব্যবহার করছেন। এখানে মানে এই গ্যারাকল থেকে তো বেরিয়ে আসতে পারলাম না আমরা। হারুন ভাই,
যে বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় যে দলীয়করণ না, এটা যোগ্য লোকদেরকে দেওয়া হলে যদি মেধাবীরা এসে যায়, মেধাবীরা যে কোনো দলের হতে পারে, সেই দলকে সব আপনি কেন বিশ্ববিদ্যালয়ে করবেন? শুধু জামায়াত এক, ইসলামী লোকেরাই মেধাবী ছিল। দ্বিতীয় হচ্ছে দেখেন ওই সময় যিনি শিক্ষামন্ত্রী উপদেষ্টা ছিলেন ওহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, উনি কিন্তু বলছেন যে এই জাতীয় নিয়োগে তিনি মৃদ বিএনপিকে ফেভার করেছেন। তো যিনি উপদেষ্টা তিনি বলছে আমি বিএনপিকে প্রাধান্য দিয়েছি, আর আপনি 2-4-5টা ইউনিভার্সিটিতে বিএনপির লোক জামাতের লোক দিয়ে দিলে আপনি 110টাকে আপনি ডিফেন্ড করছেন, এটা হতে পারে না। আমি মনে করি যে উন্নয়নের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজনীতি হওয়া উচিত। এখন তো মান্নান ভাইরা বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। বাংলাদেশের হিস্ট্রিতে স্বাধীনতার সময় তাদের ভূমিকা অবস্থান কিছু গোটা জাতি জানে। খুব দুর্ভাগ্য যে জামাত ইসলামে খুব দুর্ভাগ্য যে আমি নিজে দেখেছি আমার নির্বাচনী এলাকায় যে জামাত ইসলামকে বিগত 15 বছর শেখ হাসিনা তাদের শীর্ষ নেতাদেরকে শুধু ফাঁসি দেয়নি, ফাঁসি দেওয়ার পর তাদের কফিনে জুতা নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে। অথচ আল্লাহর কসম করে আমি বলছি জামাতের নেতারাকে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে ভোট চাইতে এবং তাদের হাত পা ধরে তাদের থানার নেতা, জেলার নেতা, ইউনিয়নের নেতা জামাতে ভোট দেন। হোয়াট ইজ দিস? দ্বিতীয়ত উনি কি বলবে আমার নির্বাচন এলাকার, আমি কথাতে বলছি আপনাকে, সারা দেশের মানুষ শুনছে। দ্বিতীয়ত সংবিধান সংস্কার এবং সংশোধন এই দুটো শব্দ বাংলা শব্দ, এদের পার্থক্যটা কি? সংবিধান আর সংস্কার। আমরা জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, এখানে কিন্তু জাতীয় সংসদের সংস্কার পরিষদ নাকি তার জন্য নির্বাচন করিনি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে 4 জন মানুষ আছি। আমি বলবো যে আপনার ইউনূস সরকার জাতির সাথে যে প্রতারণা করেছে, আপনি যে গণভোট দিলেন এই 4 জনকে পছন্দ করি হ্যাঁ আর না, তা 4 জনের মধ্যে আপনাকে পছন্দ করে আমরা 3 জনকে পছন্দ করি, তার অপশান নাই। এই ধরনের গণভোট অতীতে যে সমস্ত গণভোট এই ধরনের গণভোট, এই যে আমরা এতগুলো সংস্কার প্রস্তাব, আপনি কি সাধারণ মানুষ কতটুকু বুঝে? আমাদের সাধারণ মানুষ, আমাদের লেভেল অফ এডুকেশন বলেন বা ভোটারদের এই অবস্থানটা কতটুকু শক্তিশালী? আজকে জামাতের ভাইরা 96 সালে আপনার এই মুহূর্তের দরকার তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল সংবিধানে, কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমাদের গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়েছে? হয়নি। এক কথা বলবো হয়নি। আজকে যে কথাগুলো আসছে, আপনি নিশ্চয়ই এই ইউনূস সরকারের সময় সবচেয়ে যে আমাদের ইসলাম বেনিফিটেড, ইউনূস সরকারের সময় বিচার চাই আগে, গণভোট চাই আগে, পেয়ার চাই আগে, এগুলো যদি আপনার আমাদের ওই সময় দল বাস্তব কথা, সালাউদ্দিন সাহেব সত্য কথা বলেছে, উনি পরিষ্কারভাবে বলেছেন কি যে যদি ওই সময় গণভোট যেহেতু একই দিন অনুষ্ঠিত হয়েছে, এটি যদি না হতো তাহলে নির্বাচন হতো, দেশ কোথায় যেত? দেশ রসাতলে যেত। এই সমস্যাগুলোর সমাধান থেকে ঠিক কত দূরে আছে আমরা দেশে আলোচনা যে কারণে আমি মনে করি যে আজকে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের গণতন্ত্রের উত্তরণের জায়গাটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে 31 দফা আছে বা রাষ্ট্র সংস্কারের যে সিদ্ধান্ত আছে, আমরা অবশ্যই আমরা এগুলো ধারাবাহিকভাবে আমাদের যে নির্বাচনী এজেন্ডা, আমাদের যে জনগণের কাছে প্রতিশ্রুতি, আমরা এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী যত বাধা আসুক 5 বছরের মধ্যে আমরা এগুলো পূরণ করব। ডক্টর আব্দুল মান্নান, এটিউতে আজ রহমান, আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।